আইডিয়া পাকা হওয়ার আগে একটা প্ল্যান এঁকে ফেললাম, কিন্তু ওই প্ল্যান কিন্তু উল্টা আমাকে ডিকটেট করবে। বেশিরভাগ বিল্ডিং হচ্ছে শুধু বিল্ডিং, আর কিছু বিল্ডিং হচ্ছে বিল্ডিং প্লাস আর্কিটেকচার। এই লাইফে নাকি সবচেয়ে বেশি ক্রাইসিসটা হয় যখন আমি বুঝতে পারি যে আমার সময় আর কতটুকু আছে। আইডিয়াটা পুরো জমাট বাঁধার আগেই হয়তো আমাকে প্ল্যান এঁকে ফেলতে হবে, সময় কম। আর্কিটেকচার হচ্ছে সেই আর্ট যেটার মধ্যে একটা যাতায়াতের ব্যবস্থা থাকে। বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস শুরু করছি। আমি স্থপতি আসিফ মোহাম্মদ আহসানুল হক। বিটিআইয়ের এই আয়োজনে সবসময় একজন স্থপতি থাকেন, আমাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেন, তার চর্চা শেয়ার করেন, তার শিক্ষকতা শেয়ার করেন, এবং উনি যে আঙ্গিকেই আছেন সেই আঙ্গিকে তার সব কিছু আমাদের সাথে গল্প আকারে সবসময় বলতে থাকেন। আজকে আমাদের স্থপতি নওশাদ এহসানুল হক। নওশাদ ভাই, আপনাকে স্বাগত জানাই বিল্ডিং টুমরো উইথ আইডিয়াসে। অনেক ধন্যবাদ আসিফ, আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, আর এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য বিটিআইকেও ধন্যবাদ জানাই। নওশাদ ভাই আছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আর্কিটেকচার ডিসিপ্লিনে, আর ডিপার্টমেন্ট বলেন সম্ভবত আর্কিটেকচার ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। এবং নওশাদ ভাইয়ের গ্র্যাজুয়েশন 1997 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। আপনি স্থাপত্যের স্টুডিও ছাড়াও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আপনি স্থাপত্য দর্শন নিয়ে পড়ান, আপনি এস্থেটিক্স অ্যান্ড ডিজাইন নিয়ে পড়ান, এবং স্থাপত্য ও দর্শন নিয়েও আপনি পড়ানোর আপনার আগ্রহ আমরা দেখি বা আপনি পড়ান। তো আমরা শুরুতে আরেকটু কথা বলতেও পারি। নওশাদ ভাই, আপনার ব্যাচেলার ইন ফিলসফি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আপনি করেছেন 2007-এ। তো আমরা খুব লাকি যে স্থাপত্য দর্শন এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় ওতপ্রোতভাবে জড়িত বা একে অপরের সাথে খুব সম্পৃক্ত। শুরুতেই আমি দর্শন নিয়ে আপনার কাছে জানতে চাইব, ফিলসফি নিয়ে স্থাপত্যের আলাপে আমরা যোগ দিব আর কি পরে। দর্শন জিনিসটা তো দর্শন কি, দর্শনের প্রশ্নগুলি কি, এটা গুগলে সার্চ দিলে পাওয়া যায় বা ইউটিউবে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে এই ধরনের কথোপকথনে আমাদের দায়িত্ব সেটা হচ্ছে যে দর্শনের ব্যাপারগুলিকে বাংলা ভাষায়, সহজ ভাষায় মানুষের কাছে নিয়ে আসা সেটা। আর আর্কিটেকচার ডিপার্টমেন্টে বা আর্কিটেক্টদের আড্ডায় যখন দর্শনের নিয়ে আলাপ হয়, তখন কাজটা হচ্ছে আর্কিটেকচারের সাথে কিছুটা রিলেট করে সেই জায়গায় নিয়ে আসা। এমনিতে দর্শনের যে মূল প্রশ্নগুলি সেগুলি তো অনেক কঠিন। এই মহাবিশ্বের শুরু কোথা থেকে হলো, শেষ কোথায় হবে, আমরা যা জানি জ্ঞানের কোনো শেষ নাই, তো সেজন্য জ্ঞানের চেষ্টা বৃথা নাকি, তো এই ধরনের বড় বড় প্রশ্ন তো আছে। আর ওটাকে আবার ডিটেল করলে আমরা আরও অনেক কিছু মধ্যে যেতে পারি, যেটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাথে কাজে লাগবে। তো আমরা আড্ডার প্রসঙ্গে আস্তে আস্তে এদিকে আসবো। ধরো, আমরা এস্থেটিক্স পড়াই, সৌন্দর্য তত্ত্ব, এটাও দর্শনের একটা অংশ, বা আর্টের দর্শন, শিল্পের দর্শন, এগুলি আছে। তো সৌন্দর্যের সংজ্ঞা কী, এই প্রসঙ্গগুলি নিয়ে তো প্রায় কনফিউশন দেখা দেয়। ক্লায়েন্ট একটা জিনিসকে সুন্দরভাবে, সৌন্দর্যের সংজ্ঞা ওনার একরকম, আর্কিটেক্টের একরকম, অথবা ক্লায়েন্ট হয়তো ব্যাংকের 3জন ডিরেক্টর বা 5জন ডিরেক্টর, একজনের সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম। ওই ধরনের যখন বিতর্ক তৈরি হয়, তখন এই সংজ্ঞা নিয়ে একটু আমাদেরকে আবার বসতে হয়। তো এগুলি তো আছে, এথিক্যাল কিছু ইস্যু আছে। আমার মনে হয় যে একবার আমরা আলাপ শুরু করলে আস্তে আস্তে ওই জিনিসগুলো আসবে। দর্শনে সত্য, ট্রুথ, এই ব্যাপারে আলোকপাত করতে করতে আমরা যাই, কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করতে পারি। ট্রুথকে কিভাবে দেখেন? ট্রুথ তো এটা একটা তো বিশাল অনেক দিনের পুরানা আলোচনা। হ্যাঁ। দর্শনে ট্রুথ হচ্ছে যে, এক তো হচ্ছে যে আমরা যা দেখি চোখের সামনে, আমার সামনে একটা কাপ আছে, বিটিআই লেখা, এটা একটা সত্য ঘটনা, এটা আছে। অনেক কিছু আছে যে এখন আমেরিকাতে কি হচ্ছে বা মঙ্গল গ্রহে কি হচ্ছে, এটা আমি তো আর নিজে দেখছি না, এটা শুনছি। বা আমরা ঈশ্বর, ভগবান, আল্লাহ, ওনাদেরকে তো দেখি না, আমরা শুনে বিশ্বাস করি। আমরা ইলেকট্রন, প্রোটন, এইগুলিও তো দেখি না, এগুলো আমরা শুনে বিশ্বাস করি। তো তো তথ্যের অনেক কিছু আছে, সত্যের অনেক কিছু আছে যেগুলি শুনে বিশ্বাস করার ইস্যু। আমাদের অনেক সময় ধারণা থাকে যে হয়তো মঙ্গল গ্রহে কী আছে সেটা আমি জানি না, কিন্তু আমি কি সেটা আমি জানি।
তো সেটাও কিন্তু দার্শনিকরা বলবেন যে এটা আসলে আমি কি, আমার মনের মধ্যে কি আছে, সেটাও আসলে যথেষ্ট কঠিন জানা। হুম, হুম, হুম। যেটা মানে আমি কি চাই, বা অনেক সময় আমাদের হয় না, আমাদের পার্টনার বা স্পাউসের সাথে যখন তর্ক লাগে তখন আমরা বলি যে তুমি কি চাও। হ্যাঁ, হ্যাঁ। তারপরে রাজনীতিবিদরা অনেক সময় ভাবেন যে পাবলিক কি চায়, বা এই কন্টেন্ট মেকাররা ভাবে যে ভিউয়াররা কি চায় সেটা। তো এগুলিতে অনেকগুলি সত্য, মানে সত্য বোঝার চেষ্টা করা, সেটা তো একটা ইস্যু। আমাদের আর্কিটেকচার বা আর্টের স্কুলগুলিতে যেটা হয় যে একেকটা ক্লাসে ৩-৪ জন করে টিচার থাকে স্টুডিওতে। ৩ জন টিচারের ভার্সন অফ হোয়াট ইজ আর্কিটেকচার এটা তো ৩ রকমের হয়। ৩ তো রকম, হ্যাঁ। ৩ টা সত্য প্যারালালি চলতে থাকে। তো ওকে। তখন ছাত্রদের একটা, বিশেষ করে থিসিসের সময় নিশ্চয়ই তোমাদের হ্যাঁ, মনে আছে হ্যাঁ। যে কোন স্যারের সত্যটাকে আমি সত্য হিসাবে ধরে সত্য নিব। হিসাবে ধরে নেওয়া, হ্যাঁ। তো সেইটা তো একটা ইস্যু আছে। তো এইসব ক্ষেত্রে ফিলোসফি একটা রোল প্লে করে। সেটা হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল রোল প্লে করে। যে ওকে ৩ টা সত্য প্যারালালি হতে পারে। তো এটাতে মুষড়ে পড়ার কিছু নাই। তো এই ধরনের একটা সান্ত্বনাসূচক কিছু রোল প্লে করতে পারে ফিলোসফি। সত্য কিন্তু এমনও হয় যে সত্য আমরা বানাই। আচ্ছা, মানে একটা আমরা বানাই এটাকে, ওইটাকে আড্ডার ভাষায় বলতে গেলে, একটু নেগেটিভলি বলতে গেলে বানোয়াটও বলা যেতে পারে, বানোয়াট। আচ্ছা। তো হ্যাঁ। তার মানে হচ্ছে যে তোমরা যখন স্টুডেন্ট ছিলা, তোমরা দেখবা যে ক্লাসের মধ্যে একটা ছেলে একটা মেয়ে সবাই চারপাশ থেকে ওদেরকে বলে যে ও কিন্তু তোকে ভালোবাসে, কিন্তু এটা কিন্তু একদম পুরো ভিত্তিহীন হতে পারে, কিন্তু এটা হ্যাঁ। বারবার বলতে বলতে এটা সত্যতে পরিণত হতে পারে। আচ্ছা, আচ্ছা। বা আমরা দেখেছি যে একজন সিনিয়র ভাই, তাকে সবাই পাগল বলে, পাগল বলতে বলতে সে সত্যি সত্যিই পাগলে পরিণত হয়েছে। হুম, এরকম অনেক কিছু আছে সত্য যেগুলি আমরা আমরা কিন্তু ইতিহাস, এটা কোনটা, দেশভাগ, ৭১ বা হোয়াটএভার, ৯০, এইগুলির যে বয়ান, আমরা এখন বয়ান শব্দটা বারবার আসছে। হুম। আমরা দেখছি যে এগুলি আবার একদিকে একবার বানানো হয়, আবার ওটা ভেঙে আবার আরেক দিকে বানানো হয়। তো ওরকম আর কি। সো আমাদের যে গাছের, এই শহরে যে গাছ অনেক ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা লাস্ট ২০-২৫ বছরের পত্রিকার মধ্যে লিখতে এইটার গুরুত্ব বানানো হলো। হুম, হুম, হুম। বা পশু পাখির অধিকার, বা বিভিন্ন মার্জিনালাইজড বিভিন্ন ইস্যু, তাদের যে অধিকার সেগুলি কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি বানাতে হবে সত্য। এবং সেজন্য ক্লায়েন্টের কাছে প্রতি মিটিংয়ে বারবার করে বলতে হয় যে আর্কিটেক্ট কী চাই, এটা কিন্তু তৈরি করতে হয়, তৈরি করার একটা ইস্যু আছে। ছোট একটা জিনিস বলি, সত্য ছাড়াও কিন্তু অসত্যও কিন্তু দলে বলে বানানো যায়। হুম। বা আরেকটা সত্য আর অসত্যের মাঝখানে একটা থাকতে পারে, সেটা হচ্ছে চাপা পড়ে যাওয়া সত্য। আচ্ছা। যে আমাদের অনেক সময় অ্যাপার্টমেন্টগুলিতে সার্ভেন্টস রুম-টুম এগুলি খুব ছোট থাকে। এটা ঠিক না, মানে একদম টয়লেটটা খুব ছোট থাকে। কিন্তু এটা সব আর্কিটেক্ট, এবং সব না, অনেক আর্কিটেক্ট, তারপরে ক্লায়েন্ট এবং ডেভেলপার সবাই মিলে ওই ব্যাপারটা না দেখার ভান করে যে ওর বাথরুমটা যে খুব অমানবিক। হ্যাঁ, তো এটা কিন্তু সবাই মিলে একটা সত্যকে চাপা দিয়ে ফেলছি আমরা। হ্যাঁ। এরকমও হতে পারে। অথবা মেনে নেয়া সত্য। মেনে নেওয়া সত্য, বা মেনে মানতে মানতে, স্বাভাবিক মানতে হয়ে যাওয়া সত্য। স্বাভাবিক হয়ে যাওয়া সত্য, হ্যাঁ। আরেকটা কথা আপনি নওশাদ ভাই আজকে ওই প্রোগ্রাম শুরুর আগে একটু বলছিলেন। আমার এই কাজটা চলেন আমরা সবাই মিলে করি। করার পরে দেখবেন শান্তি আর শান্তি। কিন্তু করার পরে দীর্ঘ ২০ বছর হয়ে গেছে, ৫০ বছর হয়ে গেছে। আবার দেখতেছি আসলে হয়নি এই ব্যাপারটা। এরকমও কি সত্যের কিছু ব্যাপার আছে মনে হয়? সত্য কি একটা স্লোগান টাইপের কাজ করে অনেক সময়? সত্য বলা যায় যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। হুম, তো কি সত্য আমরা জানতে চাই। মানে আমরা তো ছোটবেলায় একটা হতে আমাদের থাকে যে আমাদের বাবা-মা কি চায়? কি করলে আমাদের বাবা-মা খুশি হবে? যাই করি বকা খাই। হুম, এরকম হুম, একটা ফেজ যায় না আমাদের? তো ওই একটা সত্য। তারপরে হচ্ছে যে আমরা অনেক সময় যখন আমরা বড় হই, আমরা প্রেমে পড়ি, আমরা পার্টনার খুঁজে নেই। আমাদের পার্টনার কি চায়? কি করলে খুশি হবে? সেটাও দেখা যায় বিশাল ইস্যু। বুঝা যায় না কি করলে খুশি হবে। এরকম তো তারপরে একটা পর্যায়ে আসলে দেখা যায় যে নিজের নিজেকে নিয়েই একটা ইয়ে হয় যে আমি কি হলে খুশি হব? আমি হয়তো ঠিক করলাম যে আমি একটা iPhone কিনতে পারলে খুব খুশি হব। তাই না? হুম। তারপর iPhone-টা একসময় কিনলাম। কেনার পরে দেখলাম যে ওই ২-৩ দিন খুশি থাকলো, তারপর যেই কার সেই। তো তখন একটা কন্টিনিউয়াস প্রশ্ন জাগে যে আচ্ছা কি করলে আমরা খুশি হব? বা শহরের ক্ষেত্রে আমরা এক্সপ্রেসওয়ে বা হোয়াটএভার একটা কিছু উন্নয়নের অনেক কিছু করব। করলে আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়ে যাবে। তারপরে আমরা মহাশান্তিতে থাকবো। দেখা যায় তারপর বলে কিছু নাই। মানে এক্সপ্রেসওয়ে হওয়ার পরও মন ভরে না।
আবার আরও কিছু। তো একটা হতে পারে যে কোনো কিছুতেই আসলে পুরো হ্যাপি এন্ডিং বা হ্যাপিলি এভার আফটার এই জিনিসটা আসবে না। মানে এটা কন্টিনিউয়াসলি একটা অপূর্ণতা থেকেই যাবে। এটা যদি বুঝতে পারে মানুষজন বা বারবার বলে, বলে যদি এই জিনিসটা আনা যায় তাহলে ভালো। তাহলে একটু মানে উত্তেজনা অথবা আ খুব বেশি এ মানে চটকদার জিনিসপত্র তৈরি করে ফেলার যে একটা ঝোঁক থাকে ওগুলি একটু কমবে। আচ্ছা, আপনার ক্ষেত্রে ব্যাপারটা নওশাদ ভাই কি এরকম আমরা আর্কিটেকচার আমরা পড়ার পরে আমাদের ডাইভার্সিফাইড ডোর ওপেন থাকে। আমরা কেউ ফটোগ্রাফিতে যাই, কেউ কলাকে বেছে নিয়েছেন, আর্কিটেক্ট আছে, ফিল্ম করেন, আর্কিটেক্ট আছে, অ্যাক্টর, অ্যাক্ট্রেস আছেন। তো আপনার ক্ষেত্রে আপনি দর্শনকে কি বেছে নিয়েছেন টাইপের কোনো কিছু? বা দর্শনকে আপনি আপনার সাথে আর্কিটেক্ট হিসাবে কিভাবে অ্যাকোমোডেট করেন? আমরা যখন ছাত্র ছিলাম অনেক বছর আগে ৯২-৯৩ সালের দিকে আমরা 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ি। আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের লাইব্রেরিতে আর্কিটেকচার ছাড়াও আরও অনেক বিষয়ের বই ছিল। তার মধ্যে দর্শনের বইও ছিল। তো ওইসব ওর মধ্যে বাংলায় বইটা ছিল নাম মনে নাই। তো ওখানে বিভিন্ন ধরনের প্রশ্ন যত না উত্তর ছিল ইন্টারেস্টিং কিছু প্রশ্ন ছিল যে আমরা ইচ্ছা করি, ইচ্ছাগুলি কি ইচ্ছা করে করি নাকি এটা কোথা থেকে এসে মাথার মধ্যে হঠাৎ করে উদয় হয় ইত্যাদি, ইত্যাদি। ইচ্ছাগুলি কোথা থেকে আসে? এসব প্রশ্ন ছিল অনেকগুলি। তো আর আমাদের ইচ্ছামতো আমাদের জীবনটা ঘটে নাকি এটা আমাদের কপাল বা নিয়তি এভাবে ঘটে? তো এই ধরনের প্রশ্নগুলি ছিল। খুব মজা লেগেছিল ওই বই পড়ে। তো সেইটা তো সেই ঘটনাক্রমে এইদিকে চলে আসা। আর যেটা হচ্ছে যে দর্শনের প্রশ্নগুলি ইন্টারেস্টিং, উত্তরের কোনো শেষ নাই। হুম। ফলে দর্শন নিয়ে অনেক আড্ডা মারা যায়। তো আমরা তো আসলে আড্ডা খোর প্রাণী। তো এইখানে আর কি তো ওইটা তো একটা জিনিস আছে। আর অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে বা সারা দুনিয়াতেই অনেক কাজকর্ম মানুষ অনেক কাজ করে। কাজ করতে গিয়ে তো অনেক অঘটনও ঘটে। হুম, হুম। আ রাশিয়ানদের বিপ্লব, চাইনিজদের বিপ্লব, পুরো দেশ ওরা আবার নতুন করে করতে গেছে। করতে গিয়ে তো অনেকে মারা-টারা গেছে। বা অনেক রকমের অবিচারও হয়েছে। ভালোও হয়েছে। ভালো নিয়তে একটা কাজ শুরু করে খারাপ ফল এসেছে, ব্যর্থ হয়েছে বিপ্লব এরকমও হয়েছে। ফলে এই 20th সেঞ্চুরির পরে যেটা হয়েছে যে মানুষ আর নতুন করে কিছু শুরু করার আগে প্রশ্নগুলি বারবার করা, আড্ডা মারা, কাজটা একটু দেরিতে করা এইসবের প্রতিও একটা ঝোঁক দেখা যায়। রাইট, রাইট। হ্যাঁ। দর্শন নিয়ে আরেকটু কথা আমরা বলি। আ দর্শনে এই যে একটু আমি শুরু করতে গিয়েছিলাম দর্শনের আগে কোনটা, পরে কোনটা? আগে পরে নিয়ে দর্শনের একটা ডিবেট বলতে পারি বা গল্প বলতে পারি আছে। সেটা নিয়ে একটু আলোকপাত করেন। আমরা যখন মানে ৯০ এর আন্দোলনের সময় যখন আমরা তরুণ ছিলাম, তখন আমরা দেখেছি যে তখন একটা স্ট্রং সিকোয়েন্স থাকতো। যে আগে দেশে একটা অভ্যুত্থান হবে বা বিপ্লব হবে, সবকিছু ঠিকঠাক হবে, রাস্তাঘাট ঠিক হবে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে, পুরা দেশটা মাজার ইসলাম স্যার আমাদের গুরু আর্কিটেক্ট উনি বলতেন যে দেশটা আগে গুছাতে হবে। দেশটা গুছিয়ে কোথায় এইদিকে শিল্প অঞ্চল হবে, ওইদিকে বন জঙ্গল থাকবে ইত্যাদি, ইত্যাদি। গুছানোর পরে তারপরে এটা হবে। তারপরে আমরা সিকোয়েন্সে দেখতাম যে আম মানে দেশে গণতান্ত্রিক একটা পরিবেশ আসবে। তারপর সবকিছু আমরা মিছিল করব, প্রতিবাদ জানাবো। সবকিছু গুছিয়ে হবে। তো সেটা দেখা যাচ্ছে যে ওই আগে পরের সিকোয়েন্সটা ঠিক থাকে না। যে রাস্তা ঠিক নাই, ট্রাফিক জ্যাম আছে। আমাদের বিল্ডিংয়ের গেট থেকে বেরোতে না বেরোতেই ট্রাফিক জ্যামে পড়তে হচ্ছে। হুম, তো রাস্তাটা ঠিক হওয়ার আগেই বিল্ডিংয়ের কাজ শুরু করতে আমরা যেমন এই বিটিআই এর অনুষ্ঠানে এসেছি। সব ডেভেলপাররা ওদের তো শহর ঠিক করার আগেই এখন ডেভেলপাররা তো আর বসে থাকতে পারছে না। তাদের বিল্ডিংয়ের কাজ তাদের করতে হচ্ছে। বা দেশে গণতন্ত্র বা সবকিছু ঠিকঠাক হওয়ার আগেই তো আমাদের মিছিলে নামতে হচ্ছে। হ্যাঁ। তো সেটাই। তো আগে পরের ব্যাপারে আমরা ২৫-৩০ বছরে যেটা দেখেছি যে সবকিছু সিকোয়েন্সিয়ালি হবে না, করে ফেলতে হবে। সেটার আমরা একটা আ সেটা আমরা মানসিকভাবে একটু মেনে নেয়ার দিকে যাচ্ছি। যেমন আমাদের জি। ছাত্ররা যদি ২ মাস ধরে একটা ডিজাইন হয়, তো ও আগে ঠিক করে যে আমার মাথায় আইডিয়াটা পুরা ক্লিয়ার হোক, তারপরে আমি আঁকবো। তারপরে আঁকাটা প্ল্যানটা পুরা ঠিক হোক, তারপরে আমি এলিভেশন করব, তারপরে মডেল করব। তো আসলে আইডিয়াটা পুরো জমাট বাঁধার আগেই হয়তো আমাকে প্ল্যান এঁকে ফেলতে হবে, সময় কম সেই কারণে। আবার ওটাও পুরা হওয়ার আগেই মডেল করে ফেলতে হবে। তো এরকম একটা জিনিস আধা রেখেই পরেরটায় চলে যাওয়া, এই সিকোয়েন্সটা উম এই সিকোয়েন্সটা আসলে
এইটা এইটা বুঝতে পারাটা কিন্তু যথেষ্ট একটা ভালো মানে এই সিকোয়েন্সটা এরকম একটু খিটিমিটি অবস্থায় থাকবে, এটা পারফেক্ট হবে না, এভাবেই চলতে হবে, এইটা বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট একটা দার্শনিক উপলব্ধি। আর ২ নাম্বার হচ্ছে যে আমরা তো ভাবি যে আমরা একটা মানুষ আর আমাদের বাস্তবতা, এই ২ টা আমি মানুষ হিসাবে আমার বাস্তবতা আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কিন্তু এটা কিন্তু উল্টাও হয়। আমার বাস্তবতাও আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি একটা আইডিয়া পাকা হওয়ার আগে একটা প্ল্যান এঁকে ফেললাম। কিন্তু ওই প্ল্যান কিন্তু উল্টা আমাকে ডিকটেট করবে যে, আচ্ছা ঠিক আছে প্ল্যানে ৩ টা রুম আছে। তো তুমি এবার তুমি এবার ডাইনিং সাজাও, ড্রয়িং সাজাও। ড্রয়িং সাজাও এরকম আরকি। সুতরাং বাস্তবতাকেও ডিকটেট করতে দিতে হবে আরকি। যেটা আমরা তো বর্তমান বাংলাদেশে দেখছি যে অনেক সময় বাস্তবতা আমাদের পছন্দ হচ্ছে না। আমরাও বাস্তবতার মধ্যে কিছু একটা করার চেষ্টা করছি। বাস্তবতাও আবার আমাদের উপরে কিছু একটা করার চেষ্টা করছে। তো এই মেনে নেওয়ার ব্যাপারটা দরকার। অথবা এইভাবেও তো আমরা ভাবতে পারি যে আমরা প্ল্যানের কথা বলতেছিলেন, ডিজাইনের কথা বলছিলেন, আমরা সবকিছু চিন্তা করব, আমার থট প্রসেস শেষ হবে। থট প্রসেস তো আসলে শেষও হবে না। হ্যাঁ, তো আসলে একটা সময়ের ব্র্যাকেটে আসলে ধরে রাখারও একটা বিষয় আছে। লাইফেও তাই আল্টিমেটলি। লাইফে নাকি সবচেয়ে বেশি ক্রাইসিসটা হয় যখন আমি বুঝতে পারি যে আমার সময় আর কতটুক আছে। তখন দেখবেন যে সবকিছুই ইনকমপ্লিট। হ্যাঁ, যে এটা করতে পারতাম। তখন এক ধরনের আফসোসও অনেকের তৈরি হয়, অনেকে পারে এটা ওভারকাম করতে পারে। সো উইদিন দ্য ফ্রেম আসলে থাকারও একটা এটা হতে পারে। এসব ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্বাধীনতা তো চাই আমরা, কিন্তু স্বাধীনতা খর্ব করার একটা ইস্যু থাকতে পারে। যে অনেক সময় যে টাইম এর চেয়ে বেশি আর পেছাবে না। একটা জমার ডেট আছে বা কিছু। এখন স্বাধীনতা খর্ব করার জন্য আমরা লোক ভাড়া করতে পারি। বাহ! তাই না? মানে যে আমার ক্লায়েন্ট অথবা আমার টিচার বা কেউ আছে বা আমি কোথাও একটা কিছু জমা দিতে হবে। বিদেশে কোনো একটা কম্পিটিশনে একটা কিছু এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, তো এটা স্বাধীনতা খর্ব করাটা কিন্তু লাস্ট বেশ কয়েক বছরে ফিলোসফারদের একটা আলোচনার বিষয়। কারণ ফ্রিডম বলে আমেরিকানরা তো বিভিন্ন দেশের মধ্যে হামলে পড়ছে যে ওরা নাকি ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি করতে চায়। কিন্তু রুদা নামে একজন ফিলোসফার আছেন। উনি একটা বই লিখেছেন বোধহয় ১৭-১৮ সালের দিকে বা এরকম একটু আগে হতে পারে। সেটা হচ্ছে অ্যাবলিশিং ফ্রিডম। হুম। উনি বলছেন যে ফ্রিডম নিয়ে বেশি ইয়ে করলে মানে সেটা মানে হিতে বিপরীত হয়। অত্যাধিক ফ্রিডম আমাদের দরকার নেই। যদিও এগুলি বিতর্কিত মন্তব্য, কিন্তু এইটা একটা ইস্যু হতে পারে। নশরত ভাই পড়াচ্ছেন, একই সাথে প্যারালালি আপনি পিএইচডি করছেন সুইজারল্যান্ডের একটা স্কুলে। আ তো যেহেতু স্থাপত্য পড়াচ্ছেন আবার দর্শন নিয়ে পড়ছেন বা পড়েছেন, চর্চা করেন। স্থাপত্য ও দর্শন এই ২ টার সম্পর্ক বা বৈপরীত্য কিভাবে উপলব্ধি করেন আপনি? এই স্থাপত্য একই সাথে এটাও বলতে পারি আর্কিটেক্ট, ফিলসফার আ অথবা আর্কিটেকচার, ফিলসফি এটা ২ টা নিয়ে একটু এটা বলা যায় যে যেমন ধরো স্থাপত্য আর দর্শন একটা এক জোড়া শব্দ। এই জোড়াটা খুব প্রচলিত না। সাধারণত শিল্প ও দর্শন, আর্ট অ্যান্ড ফিলোসফি একটা কমন শব্দ। এটা অনেক দিন যাবত এটা নিয়ে কাজ হচ্ছে। দশকের পর দশক। আর্টের দর্শন, আর্ট এবং দর্শন ইত্যাদিতে আর্টের সংজ্ঞা কী? তো সেই বাবদ যত শত বই আছে সেই তুলনায় স্থাপত্য আর দর্শন নিয়ে কম, বইয়ের সংখ্যা খুব কম। তো কিন্তু একদম যে নাই তা না। আর স্থাপত্য আর দর্শনের মধ্যে কতগুলি জিনিস আসে, সেটা হচ্ছে দর্শন তো সব কিছুকে সংজ্ঞায়িত করতে চায় যে সময় কী, সময় আমরা কীভাবে পারসিভ করি, প্রেম কী, এরকম। তো এই লাইন ধরে আস্তে আস্তে আসে যে জনগণ কী। আমরা যেমন আলোচনা করছিলাম যে জনগণ বলে আসলে কিছু আছে নাকি ১৮ কোটি ক্লান্ত মানুষ আছে। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। প্রত্যেকদিন আমরা এখন এই কাজ করছি, তারপরে আমরা বাসায় চলে যাব, ক্লান্ত হয়ে ঘুমায় পড়বো। তো হুম। আমরা কি ১৮ কোটি ক্লান্ত মানুষ আলাদা নাকি সবাই মিলে একটা জনগণ? এরকম জনগণ কি এই ধরনের আছে। এই সিরিজে একটা সময় আসে যে আর্কিটেকচার কি বা পেইন্টিং কি বা শিল্প কি, আর্ট কি, এরকম। তো আমরা তো অনেক সময় আর্ট গ্যালারিতে গেলে অনেক সময় তরুণ ওরা বলে যে এইটা কি আর্ট হলো নাকি এটা কিছু হলো, এরকম প্রশ্ন করে যেটা এটা কি আর্ট নাকি এটা একটা তামাশা নাকি, এরকম আসে বা কিছুই বুঝলাম না এরকম বলে। তো ওরকম ওই সিরিয়ালে আসে যে আর্কিটেকচার কি। আমরা যারা আর্কিটেকচার স্কুলে প্রথম ছাত্ররা ভর্তি হয় ওরা তো ফার্স্ট ইয়ারে একটা শকের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সব বিল্ডিংই আসলে আর্কিটেকচার না। হুম, হুম। কিছু বিল্ডিং হচ্ছে বিল্ডিং, বেশিরভাগ বিল্ডিং হচ্ছে শুধু বিল্ডিং। আর
কিছু বিল্ডিং হচ্ছে বিল্ডিং প্লাস আর্কিটেকচার, ওরকম মানে সকল নবী রসুল না, সকল রসুলই আবার নবী, এরকম একটা হায়ারার্কির মতো আছে না, ওরকম আর কি। তো কি থাকলে, কি স্পেশাল গুণ থাকলে একটা বিল্ডিং আর্কিটেকচার হয়ে ওঠে, সেটা একটা এক ধরনের দর্শনের ভাষায় এগুলিকে অন্টোলজি বলে। তো এটা মানে কি জিনিসটা কি আসলে, এটা সংজ্ঞাটা। এগুলির মধ্যে আবার অনেক মানে খামাখা আড্ডা দেওয়ার মতো জিনিসও আছে, যেমন একটা চেয়ার কি, এখন চেয়ার কি যদি আমরা বলি যার মধ্যে বসা যায় সেটা চেয়ার, তো তার এটা তো ফ্লোরেও তো বসা যায়। আচ্ছা, যার 4 পা আছে কিন্তু বসা যায় সেটাকে চেয়ার বলে, তো ঘোড়ারও তো 4 পা আছে, ওটার উপর বসা যায়। এমনি করতে করতে দেখা যায় যে ডেফিনেশন ছড়াতে ছড়াতে নানা জায়গায় চলে যায়, ওগুলিকে আবার ছোটো করার ইস্যু। তো আর্কিটেকচার কি, এই প্রশ্নটার মধ্যে হয়তো এমন হতে পারে যে আর্কিটেকচার হচ্ছে সেই আর্ট যেটার মধ্যে একটা যাতায়াতের ব্যবস্থা থাকে, একটা সার্কুলেশন সিস্টেম থাকে। ওকে। এটা তো সিনেমার মধ্যে থাকে না, মিউজিকে থাকে না, পেন্টিংয়ে থাকে না, আর্কিটেকচার স্কাল্পচারেও থাকে না। কিন্তু আর্কিটেকচার হচ্ছে যেটার মধ্যে দিয়ে হাঁটা যায় এবং হাঁটাটা ডিজাইন করা, একটা জার্নির মতো মানুষ যায়। এবং সেই জন্য এই অপরাজয় বাংলা ডিজাইন করেছেন একজন ভাস্কর, ফলে এটা একটা ভাস্কর্য আর কি। কিন্তু জাতীয় স্মৃতিসৌধ ডিজাইন করেছেন একজন আর্কিটেক্ট, ফলে ওটার মধ্যে কিন্তু হাঁটা যায়, ফাঁকে ফাঁকে দিয়ে কিন্তু হেঁটে আবার ওদিক দিয়ে বের হওয়া যায়। সুতরাং আর্কিটেক্টটা কিছু করলে ওটার মধ্যে একটা হাঁটা যায়, যাতায়াত করা যায়, এরকম একটা কিছু সাধারণত চলে আসে। তো এমন হতে পারে যে ফিলোসফারের কাজ যদি হয় এটা সংজ্ঞায়িত করা, তো হয়তো সে অনেকগুলি বলবে, তার মধ্যে একটা হতে পারে যে আর্কিটেকচার হচ্ছে সেই আর্ট যেটার মধ্যে দিয়ে হাঁটা যায়। বাহ! ওকে, এইভাবে চিন্তা। অথবা আর্কিটেকচার হচ্ছে সেই আর্ট যেটার তৈরি করার মধ্যে অনেক অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, যেমন আর্কিটেক্টটা বিল্ডিংয়ের নকশা আঁকে, তারপরে সেকশন আঁকে, এটা সেটা নানা কিছু, কিন্তু যেটা সাধারণ মানুষজন ঠিক একটা বুঝতে পারে না, শুধু আর্কিটেক্টরাই বুঝতে পারে। তো এরকম প্রসেসের মধ্যে দিয়ে যেই বিল্ডিং তৈরি হয় সেইটাও আর্কিটেকচার। অথবা সেটা যারা দেখেন তাদের কাছে অনেক সময় অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট কারণ রয়ে যায়। তুমি নিশ্চয়ই দেখছো যে বিল্ডিং ডিজাইন করার পরে আর্কিটেক্ট বলে যে এটা কি, এটা প্ল্যানে যেটা দেখাইছিলেন এটা তো তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন এটা চেঞ্জ করে দেন, হ্যাঁ, এরকম বলে না। তার মানে হচ্ছে তার কাছে তো সেটা অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট একটা প্রসেসের মধ্যে কিছু ইন্টেনশনস, কিছু উদ্দেশ্য নিয়ে যেই এবং হাঁটা চলার ব্যবস্থা সহ যেই আর্ট করা হয় সেটাই আর্কিটেকচার। এইভাবে আমরা জোড়াতালি দিয়ে বিভিন্ন দিক থেকে আর্কিটেকচারকে ডিফাইন করার চেষ্টা করতে পারি। আর্কিটেকচারে প্রায় সময় একটা কথা আসে ছাত্রদের ক্ষেত্রে, এটা ক্লায়েন্ট সচরাচর বলে না যে আপনার কনসেপ্ট কি। তো ছাত্রদেরকে আমরা তো প্রায় নাস্তানাবুদ করে ফেলি যে এটা নিয়ে যে তোমার কনসেপ্ট কি। তো কনসেপ্ট নিয়ে একটা হাঙ্গামা হয়। এই সাথে আমরা অনেককে বলতে শুনি যে অমুক মাস্টারের ফিলসফি। তো এইখানটায় ফিলসফি অ্যান্ড কনসেপ্ট এইটা নিয়ে একটু যদি বলতেন, আমার মনে হয় ছাত্রদের খুব ক্লিয়ার হতো, আমাদের তো ক্লিয়ার হওয়া দরকার খুব। কনসেপ্ট তো মানে ফিলোসফারদের ক্ষেত্রে অনেক ধরনের শব্দ আছে, মানে ফিলোসফাররা তো মানুষের চিন্তা ভাবনার যে মেথডটা সেটাকে একদম মানে এই অনেক আগে আমাদের সময় টিভি নষ্ট হয়ে গেলে টিভির মিস্ত্রি এসে টিভি খুলতো, খুলে অনেক পার্টসটা সব খুলে আলাদা করে ফেলতো। তো এরকম এই মানুষের যে কজেশন আছে, তারপরে কনসেপ্ট আছে, আইডিয়া আছে, তারপরে এরকম অনেকগুলি পার্টস মানুষের চিন্তার মগজ থেকে আগে ইয়েরা বের করে, ফিলোসফাররা বের করে চিন্তা করে, তার মধ্যে কনসেপ্ট শুধু একটা। ফিলোসফির জগতে কনসেপ্ট হচ্ছে অনেকগুলি আইডিয়া, অনেকগুলি জিনিসের মধ্যে একটা জিনিস। আর তো আর্কিটেকচারের ক্ষেত্রে কনসেপ্ট যেটা আমরা বলি, সম্ভবত এটা আসলে টিচাররা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে আর ছাত্র কী করতে চেয়েছে, তার ধারণাটা কি, অথবা তার নিয়তটা কি। মানে অনেক সময় বলে নিয়ত থেকেই তো নিয়তই হয়, মানে কি আলটিমেটলি ঘটতে যাচ্ছে। অথবা আমরা মাগরিবের নামাজের সময় অথবা জানাজার নামাজের সময়, এটা যে জানাজার নামাজ বা এটা যে মাগরিবের নামাজ, এটা একটা প্রথমে একটা ঘোষণা দিই। তো ওই ঘোষণাটা, কনসেপ্টটা নিয়ে তো আমরা যখন ছাত্র ছিলাম কনসেপ্ট একটা মনে হলো, ওটা বলে দেওয়ার মধ্যে তো তেমন কোনো সমস্যা নাই। আসলে ছাত্ররা যেটা হয় সেটা হচ্ছে যে কনসেপ্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। আমরা তো ৩-৪ বার টিচারকে দেখাতে হয় এবং সেটাতে পিলি নামে ডাকি আমরা, ফার্স্ট পিলি, সেকেন্ড পিলি এরকম। তো পিলিতে ডিজাইন যখন চেঞ্জ হয়ে যায়, কনসেপ্ট শুদ্ধা চেঞ্জ হয়ে যায়, তখন ওইটা ফ্লুইড হয়ে যায়, ফলে ওই জোর গলায় আর বলা যায় না যে আমার কনসেপ্টটা কী, এরকম একটা সমস্যা আসলে দেখা দেয়। আর ২ নাম্বার হচ্ছে যে ছাত্ররা তো আর্কিটেক্ট থাকে না প্রথমে যখন আসে, ওরা নর্মাল মানুষ থাকে। তবে আর্কিটেক্টের কতগুলি
ল্যাঙ্গুয়েজ থাকে, ও আসলে আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজে কনসেপ্টটা বলতে পারে না। তো সেই জন্য ওর আসলে ও একটু কুণ্ঠাবোধ করে যে আমি নর্মাল লেম্যানস টার্মসে ইয়েগুলি বলবো, শব্দগুলি, এটা টিচাররা বকা দেবে কিনা, এইসবও একটা ঝামেলা তৈরি হয়। ব্যাপার তৈরি হয়। তাছাড়া এমনিতে আমার মনে হয় ছাত্রদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে ও বলতে পারে যে আমি এই মুহূর্তে আমার কনসেপ্ট এটা, কিন্তু স্যারকে একটা সাবধানবাণী দিয়ে রাখা, এটা কিন্তু পরশুদিন আবার চেঞ্জ হতে পারে। মানে এটা কিন্তু এটা ডাইনামিকভাবে আগাচ্ছে, এইভাবে বলে দিলেই হয়। অথবা একটা আমরা কথা বলছিলাম যে আমি তো বুঝতে পারছি না আসলে। আমি কাজ করছি, আমি সাবকনসিয়াসলি ডিজাইন করছি ছাত্র অবস্থায় বা কিন্তু আমি এই যে স্থাপত্যের ভাষায় এটা প্রকাশ করতে পারছি না। সো ইউ আর দ্য ইউজার অর রিডার অর জাজ। দেন আপনি বলেন যে আমার কনসেপ্ট কি? হ্যাঁ? হ্যাঁ, এটা হতে পারে। এটা হতে পারে যে অনেক সময় কনসেপ্টের তো আমরা যে বলি যে আমি কি চাই, আমার নিয়তটা কি? তো নিজের নিয়ত নিজে নাও বুঝতে পারে মানুষজন। এটা খুবই স্বাভাবিক। আমি আসলে কি চাই? তো সেটা কিন্তু সে ছাড়া বাকি সবাই দেখতে পাচ্ছে যে জিনিসটা কি হচ্ছে। তো এটা নিয়ে আমার কাছেও একটা আইডিয়া আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমার কাছে কবিতা ব্যাপারটা অনেকটা তাই মনে হয়। কবি কোন প্রেক্ষাপটে লিখেছেন, তার কি কনসেপ্ট ছিল, এটা অনেক সময় আমরা কবিতা আড্ডা ছাড়া ওই কবির সাথে অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রেক্ষাপটটা কী ছিল বা তার ধারণাটা কী ছিল। তো কবিতা তখনই ঘটে, ওর বহিঃপ্রকাশটা ঘটে তার সাথে পাঠকের যখন মিথস্ক্রিয়াটা হয়, পাঠক যখন পড়ে সে তার মতো করে এটারে কনসেপচুয়ালাইজ করে জিনিসটা। তো বিল্ডিংয়ের ক্ষেত্রে বা আমরা একটা প্রজেক্ট জাজ যখন করি ব্যাপারটা হয়, তো ইভেন ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় যে ক্লায়েন্ট কিভাবে নিচ্ছে ওই বারান্দাটাকে, কিভাবে নিচ্ছে ওই সিঁড়িটাকে, উনি কিভাবে নিচ্ছেন। আমি ডিজাইন করেছি, বাট আমরা আফটার 2-3 ইয়ার্স যাওয়ার পরে ওই জায়গার ব্যবহারটা কি হচ্ছে সে কিন্তু বুঝেই ব্যবহার করছে। সেটাই। কালকে একটা প্রজেক্টে দেখছিলাম একটা জুরিতে, তো একটা বাচ্চা বলছিল যে এই ধরে আমরা কতগুলি দোকান দিয়ে দিব। তো এই রাস্তায় কি দোকান নাই? কয় না স্যার, এই রাস্তায় খাবারের দোকান নাই, আমি কিছু খাবারের দোকান দিয়ে দিব। তো খাবারের দোকান নাই কেন? অ্যাকচুয়ালি ওখানে ডিমান্ড নাই। সেটাই। নাইলে খাবারের দোকান হয়তো হয়ে যেত। তো ইস্যুসটা ওইরকম, আমরা কনসেপ্ট হচ্ছে আসলে যে দেখে তারও একটা ব্যাপার। কনসেপ্ট কিন্তু আর খুব আমাদের একসময় আমরা দেখতাম যে খুব রিজিড কনসেপ্ট থাকতো যে আমি একটা অমুক গোল্ডেন রেক্ট্যাঙ্গেলের ওই সাইজের মধ্যে একটা বিল্ডিং সলভ করবো, এটাই কনসেপ্ট। এরকম অনেক সময় হতো ফর্মের, আমি একটা সিলিন্ডারের মধ্যে বিল্ডিং সলভ করবো, এরকম ফর্ম ভিত্তিক কনসেপ্ট থাকতো। কনসেপ্ট কিন্তু অনেক মানে আমি এই বিল্ডিংয়ের মানুষদেরকে খুব আরাম দিতে চাই, এটাও কনসেপ্ট হতে পারে। যে এখানে বারান্দা থাকবে, ওখানে বেতের চেয়ার নিয়ে বসা যাবে, তারপরে এখানে দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। শব্দ দূষণ এখন নতুন একটা জিনিস, আমি হয়তো এমনভাবে জানা টানা দিলাম যে শব্দ কম আসে, এটাও হতে পারে। তো এগুলো সব মিলে একটা আমব্রেলা কনসেপ্টের আন্ডারে সেটা হচ্ছে যে আমি আরাম দিতে চাই আমার ইউজারদেরকে, মানে 360 ডিগ্রি আরামে থাকবে, এটা করতে চাই। তো সেগুলিও কনসেপ্ট হতে পারে। তবে আমার মনে হয় কনসেপ্টও হাজার রকমের হতে পারে, সেটা নিয়ে যত না সমস্যা সেটা হচ্ছে একবার যদি আমি ঘোষণা দিই যে আমি এটা করতে চাই, তারপরে সেইটা করতে পারা গেছে কিনা সেটাই হচ্ছে। অথবা ওইটাতেই আটকায় গিয়ে হ্যাঁ, যে মানে আমি হয়তো আরাম দিতে চাই মানুষকে, কিন্তু ওই বিল্ডিংয়ে নামার সময় বৃষ্টির সময় নামতে গেলে মানে কোনো কাভার নেই, উবার থেকে নামতে গিয়ে আমি ভিজে গেলাম, এরকম। তার মানে হচ্ছে যে ওই কনসেপ্টের সাথে অ্যাকচুয়াল ডিজাইনের সম্পর্ক নাই, কারণ নামার ব্যাপারটাই আরামের হচ্ছে না। বা একটা বড় বিল্ডিংয়ে গাড়ি থামার জায়গা মাত্র একটা গাড়ি, এখন একজন নামতে না নামতে পিছন দিক থেকে আরেকজন এসে হর্ন দেওয়া শুরু করলো, মেজাজটা গেল খারাপ হয়ে, তো এই সব ক্ষেত্রে তো আর আরাম হলো না। তো মানে যদি হয় যে আমি আমার ইউজারদেরকে আরাম দিতে চাই, তাহলে ওইটাই ওই একদম পুরাটাতেই ওই কনসেপ্টটা কন্টিনিউ করা উচিত। আমরা আলাপ করছিলাম এথিক্স ইন আর্কিটেকচার। এটা কিভাবে দেখেন? আর্কিটেকচারাল এথিক্যাল গ্রাউন্ড থেকে কিভাবে জাজ করতে পারি? এথিক্সের তো কতগুলি জিনিস আছে, মানে একদম সিরিয়াস লিগ্যাল ইস্যু থাকতে পারে যে কোনো একজন আর্কিটেক্ট ভুলক্রমে একটা রেলিং খুব নিচা দিলেন, ওখান থেকে পড়ে গিয়ে খুব মারা গেল, এরকম কিন্তু ঘটনা ঘটে বা ঘটেছে বাংলাদেশে বা বিদেশেও। সেসব ক্ষেত্রে তো একদম শুধু এথিক্যাল না, এটা লিগ্যাল একটা ঝামেলার মধ্যে, মানে ঝামেলা না আসলে, এটা মানে অনুচিত বা এটা ঠিক না, এরকম। আর কতগুলি জিনিস আছে যে রাইটসের ইস্যু আছে, অধিকার। যেমন আমাদের ছাত্ররা বা আর্কিটেক্টরা অনেক সময় বিল্ডিংয়ের সামনেটা পুরাটা দেয়াল টেয়াল এটা সরায় দেয় এবং বলে যে এটা আমি পাবলিককে আসার জন্য এটা খুলে দিয়েছি, কিন্তু সেখানে আর্কিটেক্ট কে ওইটা খুলে দেওয়ার জন্য
আবার ওইটা বিল্ডিং মালিক বলতে পারে যে আমার পারমিশন নিয়ে তো এটা খুলে দেওয়া উচিত ছিল। আবার কেউ বলতে পারে, আবার জনগণের পক্ষ থেকে সরকার বলতে পারে যে এই অংশটা আসলে জনগণের জন্য খুলে দিতে হবে। জনগণের অধিকার আছে এই সামনের অংশ পর্যন্ত হাঁটাচলা করার বা কিছু। তো এরকম জনগণ, বিল্ডিং মালিক, আর্কিটেক্ট ৩-৪ টা ফোর্স থাকতে পারে। কে অধিকারটা আসলে দিবে এবং কার অধিকার কতদূর পর্যন্ত হবে। এখন সংসদ ভবনের সামনে সাউথ প্লাজাতে একসময় মানুষ যেতে পারত। এখন লুই কানের আইডিয়া ছিল যে ওই পর্যন্ত মানুষ যাবে। এখন লুই কানের আইডিয়া ছাড়াও তো বাংলাদেশ সরকারের আইডিয়া আছে যে মানুষ ওই পর্যন্ত, সরকার চায় না যে ওই পর্যন্ত যাক, বা এটা হয়তো নিরাপদ বোধ করছে না, সেজন্য সে আবার বন্ধ করে দিচ্ছে। জনগণ সেখানে সামনে এক ফালি ছোট ফুটপাতের মধ্যে সবাই গিয়ে বসে আছে। তো সেইটা আবার জনগণ চাচ্ছে যে ওখানে যেতে। তো এসব ক্ষেত্রে আর্কিটেকচারে এথিক্সে কার অধিকার কতদূর পর্যন্ত, সেটার একটা আলোচনার প্ল্যাটফর্ম হতে পারে এথিক্স এবং ফিলোসফি। নওশাদ ভাই, আমরা স্থাপত্যের ডিজাইন নিয়ে কথা বলতে পারি কিনা? আমাদের আর্কিটেকচারে তো ডিজায়ারের একটা ব্যাপার। মানুষের অনেক সারা জীবনের স্বপ্ন থাকে একটা বাসা, নিজের বাসা ডিজাইন করবে। এটা ছাড়াও শহর নিয়েও তো নানা রকমের ডিজায়ার থাকে। আমরা প্রায়ই পত্রপত্রিকায় পড়ি যে আমাদের ঢাকা শহর বসবাসের অযোগ্য শহরের তালিকায় একদম মানে বেশ একটা বাজে অবস্থায় আছে, এটা আমরা জানি। কিন্তু তারপরে আমরা দেখি যে ঢাকার বাইরে থেকে অনেক মানুষ নতুন করে ঢাকায় আসে। ঢাকার বস্তিগুলোতে প্রতি মাসে নতুন মানুষ যোগ হয়। তারা কিন্তু অনেকে একটি স্বপ্ন নিয়েই আসে এবং ঢাকা শহরটা তাদের কাছে এখনও একটা বড় কিছু, এখানে এসে থাকতে পারসা এই জিনিসটা। তো এই ডিজায়ারের কারণে হয়তো আমরা আর্কিটেক্টরা যেসব হিসাব নিকাশ করি যে এই একটা মানুষের বসবাসের জন্য এত স্কোয়ার ফিট জায়গা লাগবে বা এটা, কিন্তু মানুষের যদি ওইভাবে ঢাকাকে যদি ও একটা স্বপ্নের নগরী হিসাবে দেখে, তাহলে কিন্তু আরও অনেক কমেই খুশি থাকে এটাতে। আমরা ছোটোবেলায় মনে আছে যে আমাদের বাবার চাকরি সূত্রে আমরা ঢাকার বাইরে নানা জায়গায় থাকতাম এবং ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষার পরে আমরা ঢাকায় আসতাম। আমাদের নানা বাড়ি, দাদা বাড়ি ঢাকায় ছিল। তো ওই সময়টা একটা স্বপ্নের মতো ছিল আমাদের কাছে। ঢাকা শহরে ঢাকা যাব। আসাটা, ওই ১৫ দিনের ছুটিটা, ওটা একটা। তো ওইটা একটা আছে। তো ডিজায়ারটা ওইভাবে ওইটা বুঝতে শিখা বা আর্কিটেক্টদের কে কতটুকু খুশি হবে, কার স্বপ্ন কী, সেটা দেখার একটা ইস্যু আছে। আরেকটা ইস্যু হচ্ছে যে ডিজায়ার কিন্তু অন্তহীন। তো অন্তহীন ব্যাপারটা হচ্ছে চক্রাকৃতি, মানে এটা হয়। তো ফলে এটা ডিজায়ার খালি বারবার বাড়তে থাকে বা এটা ফুলতে থাকে। ফুলতে আমরা দেখি যে অনেক সময় ধানমন্ডিতে, সাত মসজিদ রোডে অথবা এইখানে গুলশান এভিনিউতে অনেক বিল্ডিং আছে যেখানে নতুন বিল্ডিং তৈরি হয়েছে কিন্তু পুরোটা ভাড়াটিয়া পাওয়া যায় নাই। বাকিটা ফাঁকা পড়ে আছে বা কিছু। তো এটা হচ্ছে যে, বা দুবাইতে অনেক জায়গায় দেখা যায় অনেক বিল্ডিং, কিন্তু বিল্ডিং ১০০ তলার বিল্ডিংয়ের উপরের ৮০ তলায় আসলে ফাঁকা পড়ে আছে, এরকমও হতে পারে। কিন্তু ওদের একটা নেশা যে ও কত উঁচু বিল্ডিং, এটা দেখাতে হবে। এসব কারণে এরকম ডিজায়ার মানে হচ্ছে একটা ফাঁপা জিনিস। মানে ডিজায়ারের কারণে, অত্যাধিক ডিজায়ারের কারণে একটা। তো এইখানে আমার মনে হয় যে কিছু আর্কিটেক্টদের কিছুটা ফিলোসফিক্যাল আলাপের মধ্যেও আসলে আসা যায়। যে জিনিসটাকে আমরা আমাদের এই যে জানুয়ারি মাস আসছে, আমরা তো জানুয়ারি মাসে নতুন করে জিমে ভর্তি হব অথবা একটা ব্যায়াম করার মেশিন কিনবো বাসায়। তারপরে ওটা কয়েকদিন পরে ওটা বাসার জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গারে পরিণত হবে, তাই না? তো এটা আমরা জানি, কিন্তু তারপরে প্রতিবারই এটা আমরা করি। তো ওইখান থেকে কোনো কিছু শেখার আছে কিনা? যে আর আমাদের প্রত্যেকের বাসায় দেখা যায় একদিকে বইয়ের স্তূপ, একদিকে জামা কাপড়ের স্তূপ। তো এই যে পুঁজি বা এই যে এটাই কিন্তু সবচেয়ে পুঁজিবাদ বা পুঁজিবাদ হচ্ছে এই যে স্তূপ করে ফেলা। যে অব্যবহৃত বই, অব্যবহৃত মোবাইল ফোন বা আধা ব্যবহৃত ল্যাপটপ, এগুলি করতে আমরা যে স্তূপ বানায় ফেলি, এটা ডিজায়ারের কারণে তো হয়। অন্তহীন ডিজায়ার। একটা কিছু, তার মানে হচ্ছে যে আমরা যে শুধু একটা নতুন কিছু চাই তা না। আমরা আসলে এই চাওয়ার ব্যাপারটাকেই চাই। যেদিন আর নতুন কিছু চাওয়ার থাকবে না, সেদিন আমার মনে হবে যে আমি এখন মারা যাই, এরকম মনে হবে। তো ওইটা কী করা যায়? অন্তহীন ডিজায়ার নিয়ে কী করা যায় সেটা এখন সেইখানে অনেক সময় ফিলোসফাররা বা এই অনেক সময় বলে ডিজায়ার ড্রাইভ নামে একটা জিনিস আছে। ড্রিভেন বলি না আমরা অনেক সময়। তো ড্রাইভ কিন্তু আবার অন্য এক রকমেরও হতে পারে। সেটা হচ্ছে যে ওটা আবার অ্যাক্সিলারেট করে না। যেমন রবীন্দ্রসঙ্গীত আছে যে আমার এই পথ চাওয়াতেই আনন্দ।
মানে আমি শুধু তাকিয়ে থাকি অথবা আমি কান পেতে রই, মানে আমি শুধু শুনতে চাই। মানে ওগুলি খুব ছোট ছোট, যে আমি মানুষ চলাচল করছে এটা তাকিয়ে তাকিয়ে দেখবো, এইটাই আমার আনন্দ। তো ওইটাকে আবার ডিজায়ারটাকে ক্রমবর্ধমান এইরকম প্যাটার্ন থেকে একটা ফ্ল্যাট জায়গায় নিয়ে আসারও কিন্তু এক্সাম্পল আছে। তো ফলে এরকম এই শহরগুলি ফুলে ওঠা, পুরা শহরের কংক্রিট স্তূপ হতে 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 একটা গ্রাম পর্যন্ত কংক্রিটের শক্ত হয়ে যাওয়া বা কংক্রিটের সারফেস দিয়ে এগুলি কমানোর ব্যাপারে আমার মনে হয় যে এখন থেকেই কথাবার্তা বলা উচিত। কারণ আমাদের তো একটা সিকোয়েন্সের মতো আছে, আমরা সিঙ্গাপুর হতে চাই বড় হয়ে, আর আরও বড় হয়ে আমরা নিউ ইয়র্ক হতে চাই, বা এরকম একটা যে এরকম ক্রমবর্ধমান যে স্বপ্ন, ওটাকে স্বপ্নর কার্ভটাকে আমাদের ঠিকঠাক করার একটু দরকার আছে। এটার সাথে যদি নওশাদ ভাই একটু আমাদের গল্পই বলি, আমরা যারা ঢাকার মানুষ না, আমরা ঢাকায় এসে থাকি, তো ইভেন আমাদের যে এইজ এখন আস্তে আস্তে কিন্তু এখন মাথায় এখন একটু একটু আসে কেন আসলাম। তো আসার সাথে সাথে প্রতি 1 মাস 2 মাসে আমাদের একটা তাড়নাও থাকে আবার যাওয়ার, যেখান থেকে আসছি। আবার দেখবেন আমি অতি সবুজ উঠান, গাছগাছালি, শান্তি সব ছেড়ে টেড়ে আমি ঢাকায় আসলাম। আসার পরে আমার কিছুদিনের ভিতরে আমার মধ্যে তৈরি হলো ঢাকার আশেপাশে একটা জমি কিনে আবার সেই জায়গাটা তৈরি করব। তো করে টোরে আলটিমেটলি দিন শেষে আমরা তো আবার চলে যাব কোনো না কোনো এক সময় আবার। দেখেন একটা পিকুলিয়ার একটা এন্ডিং, যে মারা যাওয়ার পরে আবার ওই জায়গায় নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, যে আমাকে ওইখানে কবর দিও, কিন্তু তাইলে আমি আসলে আসলাম কেন? তো এই ডিজায়ারটারে কিভাবে দেখেন? মানে এটা একদম সবার জন্য কমন। প্রযোজ্য এই ক্ষেত্রে আমাদের আড্ডার প্রথম দিকে একটা কথা হচ্ছিল আগে বা পরে। হ্যাঁ, এখন একটা হতে পারে যে প্রথমে আমি একটা কুঁড়ে ঘরে থাকতাম, তারপরে আমি আস্তে 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 পাকা ঘর করলাম, তারপরে একটা বিশাল বড় বিল্ডিং করলাম, সেটার মধ্যে থাকলাম, তারপরে আবার কুঁড়ে ঘরে ফেরত গেলাম। কিন্তু কুঁড়ে ঘরে ফেরত যাওয়ার আগে আমাকে এক দফা দেখাতে হলো যে আমি কিন্তু ইচ্ছা করলে এটা করতে পারি। করার পরে আবার যখন কুঁড়ে ঘরে ফেরত গেলাম তখন সেটা খুব মহান হিসাবে সবাই দেখছে, যেহেতু এটা ওই কার্ভের পরে আসছে। কিন্তু কেউ যদি পুরাটা সময় কুঁড়ে ঘরে থাকতো, মাঝখান দিয়ে কার্ভটা আমি কিন্তু পারি এটা না দেখাতো, তাহলে আবার আমাদের সমাজ ওটাকে জাস্টিফাই করতো না, যে ও আচ্ছা ও তো কুঁড়ে ঘরে সারা জীবন কাটালো। তো ওরকম ওই একবার দেখাতে হবে অন্তত পক্ষে। আমরা অনেকে আমাদের ফিলোসফির ক্লাসে সুইজারল্যান্ডে আমার প্রফেসর একজন বলছিল যে অনেকে দামি গাড়ি কিনতে কিন্তু অনেক বড় গাড়ি কিনে, তারপরে সে আবার সাইকেল চালানো শুরু করে, কিন্তু মাঝখানে এই কার্ভটা হয়ে না আসলে সমাজের কেউ তাকে পাত্তা দেয় না, সেই উছিলায় সে একটা দামি এসইভি এসব কিনে আর কি। তো এখন ওই যে সমাজ মানে না, সমাজ শুনে না, তো সেই জন্য আমাকে ওই কার্ভটা ক্রস করে আবার ডিজায়ারের টপে গিয়ে আবার আসতে হচ্ছে। এইটার এই জায়গায় কোথাও একটা শর্ট সার্কিট করতে হবে, মানে এটা কাটতে হবে কোথাও, না হলে এটা আসলে দেখা যায় যে একটা বিস্ফোরণ আর কি। অনেক সবাই আরও বড়, আরও দামি, আরও কিছু আরও জটিল, তাই না? জটিলতাও তো এক ধরনের ডিজায়ার। মানে আগে আমরা শুধু চা আর কফি বা চা আর দুধ চাই 3 পদের ছিল, হ্যাঁ, এখন তো কফি হয়তো 7 পদের। হ্যাঁ, 7 পদের কফি তুমি যদি না চিনো তাহলে তোমার আসলে সমাজে আর প্রেস্টিজ থাকে না, তাই না? হ্যাঁ, তো মানে যে জটিলতা, মানে তোমার জটিলও মানে তোমাকে 1 পদের জায়গায় 7 পদের জিনিস জানতে হবে। তো এগুলিও তো একটা নলেজের ডিজায়ারও তো একটা বিস্ফোরণ বিশাল বিড়ম্বনা। হচ্ছে। তো এগুলি তার চেয়ে বড় নলেজ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, নলেজ ইটসেলফই ক্ষতিকর হতে পারে, তো ওগুলি আবার কাটাকাটি করার ব্যাপার থাকতে পারে। নলেজ ইটসেলফ ক্ষতিকর, এটা কিন্তু দার্শনিকের বলার কথা না, কিন্তু ইদানিং দার্শনিকরা বলছে এই কথাগুলি, যে নলেজ কিন্তু অত ইনোসেন্ট না। মানে নলেজকে আমরা যে এই আনকন্ডিশনালি সবসময় ভালো বলি, মহান বলি, এটা আসলে অতটা কিন্তু না। কারণ হচ্ছে যে আমরা তো ছোটবেলায় হুজুরদের কাছে শুনেছি বা বাবা মার কাছে শুনেছি যে আদম হাওয়া ওনারা যেই গাছের ফল খেয়ে ওনাদের সর্বনাশ হয়েছিল সেটার নাম ছিল জ্ঞান বৃক্ষ, তাই না? আচ্ছা, হ্যাঁ। তো তার মানে তো ওইটা তো জ্ঞান। তো এখন তো জ্ঞান ইজ নট ইনোসেন্ট আসলে। আমরা যখন ছোটবেলায় আমাদের যখন জ্ঞান হয় নাই, তখন তো আমরা জামা কাপড় ছাড়াই থাকতাম, মায়ের কোলে এতটুকু একটা প্রাণী ছিলাম। তো যখনই জ্ঞান হলো, জ্ঞানের প্রথম জ্ঞান যেটা হয় যে আমার কিছু নাই,
মানে আমার গায়ে তো কোনো জামা কাপড় নাই। এটা তো আদম হাওয়ারও আমি শুনেছি যে হুজুরদের কাছে যে প্রথম যে রিয়ালাইজেশন সেটা যে আমাদের তো লজ্জা পাওয়া শুরু হয়েছে, আমাদের তো নাই। প্রথম হচ্ছে আমার জামা নাই, এখন এইটা নাই, তারপরে এটা নাই, তারপরে সেটা নাই, তারপরে আস্তে আস্তে এখন এসে ঠেকেছে যে আমার মার্সিডিজ গাড়ি নাই, আমার এইটা, আমার আইফোন নাই বা এরকম আর কি। এটা এই নাই শুরুটা তো হয় জ্ঞান থেকে। সো তো সেই সব ক্ষেত্রে আমাদের যারা পিএইচডি করে বস্তিবাসীদের উপরে, ওরা বস্তিবাসীদের উপর রিসার্চ করতে গিয়ে তো ওদেরকে গিয়ে বলে যে আপনাদের তো এটা নাই ওটা নাই, ফলে ওরা যখন শিখে যে ওদের অনেক কিছু নাই তখন হয়তো ওরা আনহ্যাপি ফিল করা শুরু করতে পারে। তার আগে পর্যন্ত হয়তো ঠিকই ছিল। ওই অথবা ওই জেলের গল্পের মতো। হ্যাঁ, হ্যাঁ, যে জেলে তো নৌকায় বসে এসে গান গাচ্ছে, তো তাকে বাচ্চাদের সাথে খেলছে বিকালবেলা। বিকালবেলায় তো একজন বুদ্ধি দিল যে আপনি আরো বড় বিজনেস করেন, আরো আরো পাইকারি মাছের ব্যবসা করেন, এটা করেন সেটা করেন, অনেক টাকা হবে, আপনি কোম্পানি খুলবেন, এই করবেন সেই করবেন। হ্যাঁ, পরে একদম দেশের শেয়ারটা আপনার মানে হ্যাঁ, আপনার শেয়ার লেভেলটা এই লেভেলে তখন কোম্পানিতে অনেক লোক থাকবে, ওই লোকদের উপরে এই বিলিয়ন ডলার বা বিলিয়ন টাকার ব্যবসা দিয়ে আপনি আবার গ্রামে এবং আপনি ক্যাপিটালে থাকবেন, এখান থেকে কন্ট্রোল করবেন। সেটাই ফিরে এসে আবার সেই নদীর পাড়ে বাতাসই খাবেন। তো সেটাই তো যেটা আমরা এখনই পাচ্ছি যে পাচ্ছি, ওই জিনিসটা হতে পারে।